নরম ধীর আর ভারী অন্ধকার নেমেছিল সেলের ভেতর। শুধুমাত্র একটা হলদেটে লাইটের আলো দেখা যাচ্ছে। তার মাঝে দাঁড়িয়েছিল সীমান্ত। চোখের কোণে এক অদ্ভুত শীতলতা, ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসির বাঁক। অর্পি ঠিক তার সামনে অপলক তাকিয়ে আছে শেলের শিক ধরে। এই মানুষটাকে চিনতে পারছে না অর্পি। মনে হয় আর একজন, একেবারে অন্য কেউ দাঁড়িয়ে আছে। তার সীমান্তের খোলস পড়ে। সীমান্ত হাত তুলেছিল অর্পির দিকে। মুহূর্তের জন্য মনে হয়েছিল অর্পিকে ছুঁতে, কিন্তু পর মুহূর্তেই সে নিজের হাত নিজেই গুটিয়ে নিল। কেন করল সে নিজে ছাড়া আর কেউ জানে না, হয়তোবা ছোঁয়ার অধিকার হারিয়েছে বলে। সেই গুটিয়ে নেওয়ার দৃশ্য, সীমান্তর নির্বাকতা আরও একবার অর্পির হৃদয়ে ছুরি চালিয়ে গেল। নীরবতা ভাঙল সীমান্তই। খানিক অবহেলা স্বরে বলল, ভালো আছিস? অর্পি হেসে উঠল। হাসিটা সাধারণ হাসি নয়, ক্ষতবিক্ষত আত্মায় পোড়ানো হাসি। বলল, কি চমৎকার প্রশ্ন! আমাকে ভেঙে গুড়িয়ে দিয়ে এখন জিজ্ঞেস করছ ভালো আছি কি না। সীমান্ত দৃষ্টি সরিয়ে নিল, স্বাভাবিকভাবে বলল, শুনলাম তোর বিয়ে ঠিক হয়ে গেছে ওই এসপিটার সাথে। এমনিতে এসপিটা মানুষ ভালো, ভালো থাকবি তুই। এই নির্লিপ্ত বাক্যটাই সব কিছুর সীমা ছাপিয়ে গেল অর্পির কাছে। এতক্ষণ ধরে জেগে ওঠা তার ভেতরের সমস্ত আগ্নেয়গিরি বিস্ফোরিত হলো এইবার। সে ছেলের শিকের বাইরে থেকে সীমান্তর কলার দুহাতে চেপে ধরল। অর্পির পুরো দেহটাই কাঁপছে ক্রোধে আর গা জ্বালানো কথায়। হিতেহিত জ্ঞানশূন্য হয়ে কলার ঝাঁকিয়ে বলতে লাগে, আরে একটুকে অনুতাপ হচ্ছে না তোমার? এতটা শান্ত কিভাবে আছো? এসব কেন করলে বলো, আর আমাকেই বা জড়ালে কেন বলো? অর্পির কণ্ঠে চিৎকার আর দীর্ঘদিনের চাপা কান্না। দগদগে ক্ষত আর পরিত্যক্ত হবার অসহনীয় দাহ প্রকাশ পাচ্ছে। আর নিজেকে উন্মুক্ত করেছে স্থানকাল না ভেবে। তবে সীমান্ত আজ বিনীত নয়। হাত উঁচিয়ে শক্ত হয়ে নিজের কলার মুক্ত করল। চোখে মুখে তার একরকম উদ্যত্তর ছায়া। আর অর্পির হাত ঝাড়া মেরে ফেলে দিল অবহেলার সহিত। এদিকে এসপির চোখের দৃষ্টি সামনের দিকে তির্যক। সীমান্ত তা লক্ষ্য করে হাসল অল্প আর বলল, আরে ও এসপি, নিজের বউকে সামলান। এসব ওর সাথে মানায় না। বোকাটা এখানে এসে শুধু শুধু বদনাম করছে নিজের। ঈর্ষাদের চোখ লাল হচ্ছে ক্রমশ। ক্রোধ নয়, আহত অহংকারের উদয় হচ্ছে। আর তাতে মিশে আছে একজন পুরুষের অব্যক্ত যন্ত্রণা। সে কোনো জবাব দিল না প্রতি উত্তরে। সীমান্তকে এক মুহূর্তের জন্য পাত্তা না দিয়ে শুধু অর্পির হাতটা ধরে বাইরে নিয়ে তীব্র গতিতে হাঁটা দেয়। ব্যাস, অনেক হয়ে গেছে। এদিকে অর্পি শরীর ছেড়ে দিয়েছে। ভেঙে পড়া শরীরটাকে আর ধরে রাখতে পারছে না। যার আগে শেষ মুহূর্তে আওড়ালো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না সীমান্ত। তুমি আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছ, একদম শেষ করে দিয়েছ। পরক্ষণে আর কথা বলে না অর্পি। রোবট ভঙ্গিতে মৃতের ন্যায় তার শরীর হাঁটছে। ঈর্ষাদের সঙ্গে তাল মিলিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গা ছমছমে নীরবতা তাদের দুজনকে গ্রাস করল। গাড়ির দরজা শব্দ করে বন্ধ হওয়ার শব্দটি ঈর্ষাদের চূড়ান্ত রাগের বহিঃপ্রকাশ। তাদের সম্পর্কের ওপর সিল মেরে দিল এটি। সীমান্ত আর দাঁড়িয়ে রইল না। এক মুহূর্তে তার সমস্ত শক্তি, সমস্ত তেজ নির্বাপিত হয়ে গেল। নিঃশব্দে ফিরে গেল নিজের নির্জন কোণে, যে কোণটায় আলো দিনের পর দিন ঢুকতে ভুলে যায়। অন্ধকার তাকে আলিঙ্গন করল পুরনো বন্ধুর মতো। সে ধপ করে বসে পড়ল মেঝেতে, পিঠ ঠেকালো দেয়ালে। ছেলের দেয়ালের শীতলতার গলা বেয়ে নেমে এলো হৃদয়ের ভেতর পর্যন্ত। চোখের পাতা দুটো ভারী, নিঃশ্বাস এলোমেলো হলো। ঠিক তখনই অনুতপ্ত হলো সীমান্ত। বিড়বিড়ালো, আমায় ক্ষমা করিস। তোর সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। আমি তোর জন্য ছিলাম না, কখনোই না। কথাটা বলা হলো খুব আস্তে, প্রায় ফিসফিস শব্দে। শূন্য ছেলে সীমান্তর সেই স্বীকারোক্তি প্রতিধ্বনিত হয়ে উঠল দুঃখের, অপরাধ বোধের আর এক গভীর অজানা শূন্যতার প্রতিধ্বনি। সীমান্ত চোখ বন্ধ করল। আর মনে হলো অন্ধকারটাও তার এই অনুতাপ গিলে নিতে নিতে আরো ঘন হয়ে উঠেছে। কেউ চুপচাপ তাকে শাস্তি দিচ্ছে তার নিজেরই অপরাধ বোধের ওজন দিয়ে। চাইলেও সে আর মুক্তি চাইতে পারবে না। এখন মুক্তি তার জন্য নিষিদ্ধ কোনো শব্দ।
অপরাধ বোধের এই নীরব অন্ধকারই তার একমাত্র সঙ্গী হয়ে রইল। স্বাভাবিক জীবনে ফেরার রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে তার। সে নিজেই করেছে, বুঝ থাকতেও ফেরার উপায় ছিল না অন্ধকার জগৎ থেকে। কারণ অর্পিকে ভালোবাসার বহু আগে থেকেই সীমান্ত সেই অন্ধকারে বাধা ছিল। টাকার মোহ, ক্ষমতার লোভ আর অস্থির উচ্চাকাঙ্ক্ষার ঝড় তাকে এমন জগতে ঠেলে দিয়েছিল যেখানে আলো টিকতে পারবে না। তাহলে অর্পিকে কিভাবে পেত সে? এই দিন তো আশারই ছিল, আজ যে সেই লোভ, সেই জীবন, সব কিছুর মাসুল সে দিচ্ছে এক অনিবার্য মূল্যে। এখন শুধু সময়ের দোরগোড়ায় বসে থাকা এক মানুষ সে, যার হাতে মোচন নেই, পথ নেই, আর নেই কোনো আশার আলো, থাকছে শুধু অন্ধকার। যার প্রতিটি ছায়ায় অর্পির চোখের জল, প্রতিটি নীরবতায় তার ভাঙা হৃদয়ের শব্দ, অভিশাপ। তার জন্য সীমান্তের নিজের তৈরি গহ্বরেই সে আজ বন্দী হয়ে গেছে এবং বুঝতে পারছে এটাই তার প্রাপ্য। অর্পি ভালো থাক, এখন এটাই তার শেষ চাওয়া। ইরশাদ গাড়ি চালিয়ে অর্পিকে বাড়ি পৌঁছে দেয়। সন্ধ্যার গড়িয়ে রাতের হয়ে গেছে অনেকক্ষণে। সারা পথ দুজনেই নিস্তব্ধ, একটা ভারী অদৃশ্য নীরবতা গাড়ির ভেতর ছড়িয়েছিল। অর্পি বাড়িতে ঢুকে নিজের ঘরে চলে গেল, পেছন ফিরে তাকানোরও সময় রাখেনি। ইরশাদ নামতে গিয়ে খেয়াল করলো অর্পি তাড়াহুড়োয় আংটির বক্সটা রেখে গেছে। সেটাই ফিরিয়ে দিতে সে নীরবে বাড়ির ভেতর প্রবেশ করলো আর মনে মনে একটা পরিকল্পনা করে নেয়। ভেতরে গিয়ে দেখলো বাড়ির সদস্যরা সবাই বসে চা খাচ্ছেন। ইরশাদকে দেখে সুমন উঠে দাঁড়ালো। আর ইরশাদ যে? ফারিহা ইরশাদকে দেখে এগিয়ে এসে হালকা হাসিতে বললেন, চা বানাচ্ছি বাবা, বসো। ইরশাদ মলিন নম্র হাসি দিয়ে বলল, না আন্টি, এত কিছু দরকার নেই, আমি কিছুক্ষণই আছি, অযথা ব্যস্ত হবেন না, এই ব্যাগে আংটি আছে, অর্পি ভুলে রেখে গেছে। ফারিহা ব্যাগটা নিয়ে রেখে আবার এলেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, বসো, অন্তত চা না খেয়ে তুমি কোথাও যেতে পারবে না। এদিকে রিহান সহ সবার উপস্থিতি, বাড়িটা যেন আরো গম্ভীর। একটা অস্থিরতা ঘুরপাক খাচ্ছে দেয়ালের ভেতরেই। রিভান সোফায় বসে বলল, ইরশাদ, তোমার সঙ্গে তো কথাই হলো না ঠিক মতো, ব্যস্ততায় দিন কাটছে, তাছাড়া সীমান্তের ব্যাপারটা মাথায় ঘুরছে বারবার, স্বাভাবিক হতে পারছি না, আর বাড়ির অবস্থা তো বোঝই। রিহান পাশে থেকে চাপা গলায় বলল, ভাইয়া, বাইরের মানুষের কথা শুনতে ইচ্ছা করছে না। ইরশাদ শান্ত বিনয়ী স্বরে রিভানকে বলে, সমস্যা নেই, সবারই তো কম বেশি কাজ থাকে, আসলে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। সুমন আর রূপক সাহেব এবার দৃষ্টি বিনিময় করলেন। গাম্ভীর্য নেমে এলো মুখে। সুমন বললেন, বাবা আগে বসো, এবার বলো কি হয়েছে, জরুরি কিছু, চিন্তিত লাগছে তোমায়। ইরশাদ বসে পড়ল, তার চোখে এক অদৃশ্য দৃঢ়তা, আবার কোথাও গভীর শূন্যতার রেখা। তারপর বলল, জি জরুরি, কথাটা জানি না কিভাবে নেবেন, কিন্তু তারপর বলছি, কাল শুধু এঙ্গেজমেন্ট না, আমি চাইছি বিয়েটাও হয়ে যাক, দেরি করতে চাই না। অবশ্য আপনাদের যদি অন্য পরিকল্পনা থাকে তবে আমি মানিয়ে নেব। ঘরের ভেতর নীরবতা জমাট বাঁধল। সুমন অবাক হয়ে বললেন, এভাবে হঠাৎ করে মেয়েটার বিয়ে দেব? কোনো সমস্যা হলে তুমি বলতে পারো বাবা। ইরশাদ মাথা নাড়ল, ধীরে বলল, না সমস্যা নয়, আসলে আমার তো তেমন কেউ নেই নিজের বলতে, বিয়েতে কাজের সূত্রে পরিচিত কিছু মানুষ আসবে, তাই আপন বলতে কেউ নেই। আর আপনাদের আপন করে নিতে আমার আর দেরি করতে ইচ্ছে করছে না, বড্ড লোভ হয় এমন একটা যৌথ পরিবারের। আর তাছাড়া শুধু শুধু দেরি করে বা লাভ কি, তবে আপনাদের পক্ষ থেকে অসুবিধা হলে তাড়াহুড়োর দরকার নেই। সুমন ও রূপক সাহেব দুজনে হেসে ফেললেন। একটা কোমল আশ্বাসের হাসি দিল তাদের ঠোঁটে। ছেলেটা তাদের মন জয় করে নিয়েছিল অনেক আগেই। যে ছেলেটা এক মুহূর্তে সবাইকে কাছে টেনে নিতে পারে, তার আন্তরিকতা, তার বিনয়, সবই তাদের পছন্দ। রূপক চোখ সরু করে তাকালেন, তারপর বললেন, বাবা, এ বিয়েতে কোনো তাড়াহুড়ো নেই, সত্যি তো কাল বিলম্ব করে লাভ কি, একটা ছোটো করে অনুষ্ঠানের মাধ্যমে মেয়ের বিয়ের পরিকল্পনা ছিল আমাদের, কিন্তু সেটা করতে করতে দিন পিছিয়েছে। তাহলে কালই হোক, কি বলিস সুমন? সুমন মাথা নাড়িয়ে বলল, তাহলে তাই হোক, তোরা কি বলিস রিহানও আপত্তি করল না, সম্মতি দেয় দুজনেই। এই দেখে ইরশাদের ভেতরে জমে থাকা নিঃশব্দ শূন্যতার অবসান হলো এক ফোঁটা স্বস্তিতে।
এরপর সবার থেকে বিদায় নিয়ে চলে যায় নিজ বাসায়। রুহি আজ কলেজ থেকে ফিরে সন্ধ্যা পর্যন্ত পড়েছে। তারপর তার ক্লান্তির হালকা চাপে চোখ বুজে আসছিল। এভাবে পড়া হচ্ছিল না ঠিক করে। শেষ পর্যন্ত সে আর বসে থাকতে পারল না টেবিলে। অগত্যা উঠে গিয়ে বিছানার কোমল চাদরে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। নিজের সব ক্লান্তি, সব চিন্তা ও অবসাদকে একসাথে শিথিল করে দিল এই নিদ্রা। চারপাশে জানালা পেরিয়ে বাতাসে সন্ধ্যার মৃদু শীতলতা ভেসে আসছিল, আর রুহির শরীর সেই নরম হাওয়ার সঙ্গে এক হয়ে ধীরে ধীরে স্বপ্নের জগতে হারিয়ে যাচ্ছিল। চোখ বন্ধ, মন শিথিল, হৃদয় শান্ততার। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা ৮টা। ঋতীপ মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে ক্লান্ত সে। দরজা ধাক্কা দিলে আটকানো থাকায় পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে নিজের রুমে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ঋতীভের। বুকের ভেতর ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা হৃদস্পন্দনের আওয়াজ। ক্রমেই তীব্র হচ্ছে তা টের পেল। সেখানে কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে দিকে। ঘাটটা সামান্য কাত করে ঠোঁটে একটা অন্যরকম হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত বাচ্চা বউটাকে। এই মেয়েটা ওর ব্যক্তিগত। এই বাচ্চা মেয়েটার প্রতি অদম্য আসক্তি হয়েছে তার। খুবই কাছাকাছি একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও রুমের নরম বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে রুহি। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়ের হুদিস নেই রুহির। প্লাজো আর ওপরের জামা দুটোই সরে গিয়ে শরীরের কিছু অংশ উন্মুক্ত। রুমে জ্বালিয়ে রাখা ড্রিম লাইটেও সে সব কিছুই ঋতীভের চোখে দৃশ্যমান। একবার ভাবলো এই সময় মেয়েটা এমন এলোমেলো হয়ে ঘুমাচ্ছে কেন। পরক্ষণে ঋতীভ না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করলো রুহিকে। হুট করেই কেমন ঘোর লেগে এলো তার চোখ দুটো। কিছুটা নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে মনে হলো। একবার জিভ দিয়ে শুকনো অধর ভেজালো, সামান্য মাথা ঝুঁকিয়ে উঠল তার। চোখের সামনে শুয়ে থাকা রুহির কোমরটা বড্ড আকর্ষণীয় লাগছে হঠাৎই ঋতীভের কাছে। বয়সের তারতম্য কিছু সময়ের জন্য ভুলতে বসেছে, যেন তার নিজেকে নিজে দেয়া প্রতিজ্ঞাও ভুলতে বসেছে। রুহিকে আদর করতে নিলেও 10 বার ভাবা ঋতীভ আজ একটু বেপরোয়া হলো বোধ হয়। ধীর পায়ে এগিয়ে গিয়ে রুহির কাছে ধপ করে বসে পড়ে ঋতীভ। রুহির কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে এক পলক গভীর দৃষ্টিতে তাকায়। তারপর রুহির নরম গালে নাক ডুবিয়ে উন্মাদের ন্যায় বিড়বিড় করে বলে, এতটা বেসামাল কেন করছো? আমি কাছে এলে তো সামলাতে পারবে না এই ছোট্ট কায়া। তাহলে কেন এতটা পড়াচ্ছ আমায়? ইউ কান্ট এস্কেপ রুহি পাখি। আই লাভ ইন উইল সেট ইউ ফ্লেম টু। তারপর রুহির থেকে নিজেকে সরিয়ে নেয়, আর একটা মুগ্ধ হাসি খেলে গেল ঋতীভের ঠোঁটের কোণে। অচেতন নিদ্রায় থাকা রুহির ফুলো ফুলো গালে একটা দীর্ঘ শব্দহীন চুমু দিয়ে উঠে দাঁড়ায় সে। তারপর আর কিছু না বলে চলে যায় ওয়াশরুমে। রাতে ফ্রেশ না হয়ে ঋতীভ একেবারে গোসল শেষ করে ঘরে আসে। রাতের গোসল তার অভ্যাসের এক অদ্ভুত রুটিন। শীত গরম কোনোটাতেই বাদ যায় না এই কাজ। গোসল শেষে ঘরে প্রবেশ করে দেখে রুহি বসে আছে বিছানায়। চোখগুলো আধা খোলা রাখার বৃথা চেষ্টা চালাচ্ছে রুহি। ঘুম এখনও তার দখলে, ঢুলু ঢুলু ভাব কাটেনি বোঝা যাচ্ছে। দীর্ঘ 3 ঘন্টা ঘুমিয়েছে রুহি। নিজেকে ধাতস্থ করে নীরবে উঠে যায় বেসিনের দিকে। ঠান্ডা পানি মুখে ও চোখে ছিটিয়ে আসে ঘুমের আবরণ একটু দূর করতে। এদিকে ঋতীভ টি শার্টের উপরে ঘরোয়া আরামদায়ক জ্যাকেটটি পরে নেয় আর মাথা মুছতে থাকে তোয়ালে দিয়ে। আজ বেশ শীত পড়েছে, তাই ঘরেও শীতের পোশাক পরা আবশ্যক। এদিকে রুহি ফ্রেশ হয়ে ধীরে ধীরে চোখ মুছতে মুছতে প্রতিদিনের মতো বলে, রাতে কখন খাবেন? আমি ভাত নিয়ে আসবো। ঋতীভ রুহির দিকে তাকে জবাব দেয়, এখন না, পরে খাবো, কাছে এসো তুমি। এমন হুট করে কাছে আসার ডাক শুনে রুহি লজ্জায় লাল হয়ে যায়। কি হুটহাট করে কথা বলে এই লোক। রুহির তো লজ্জা টজ্জা আছে নাকি? নিজের লজ্জা সামলাতে সামলাতে ধীরে ধীরে এগিয়ে যায় ঋতীভের কাছে। আর কলেজের ঘটনার জন্য যে রাগ করেছিল, সেই সব রাগ সবই তার মাথা থেকে উড়ে গেছে এক ঘুমেই।
রুহি কাছে আসলে ঋতিব ডয়ার থেকে হাতে একটি প্রজাপতি ডিজাইনের ব্রেসলেট বের করে রুহির হাতে পরিয়ে দেয়। এরপর শান্ত কণ্ঠে বলে, এটা কিনেছি, পছন্দ হলো বলে। রুহি হাসি দেয় বরাবরের মতো কোমল ও উজ্জ্বল। এর মানে তার পছন্দ হয়েছে। তারপর হঠাৎ উৎফুল্ল হয়ে বলল, আসুন বারান্দায় যাই। আজ দেখলাম সামনের গাছটায় পাখিরা বাসা বেঁধেছে। আমাদের বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। চলুন চলুন। এই বলে রুহি ঋতিবের জবাবের অপেক্ষা না করে হাত ধরে টেনে নিয়ে যায় বারান্দায়। ঋতিব দেখে গাছের শাখায় 3টি পাখির বাসা দেখা যাচ্ছে। 3টি ছোট্ট ছানা কিচিরমিচির করছে। আর এসব দেখে রুহির চোখে আনন্দের ঝিলিক ফুটছে। কিন্তু ঋতিবের দৃষ্টি পাখিদের সৌন্দর্যের চেয়ে রুহির দিকে বেশি আকৃষ্ট। সে আচমকাই রুহিকে পেছন থেকে আলতোভাবে কোমরটা জড়িয়ে ধরে। কাঁধে থুতনি ঠেকায়। খানিক পরপর আলতো করে ঠোঁটের ছোঁয়া পড়ছে রুহির ঘাড়ে, গলায়। চুমুর বর্ষণ ঘটতে থাকে সেথায়। এইরকম উত্তপ্ত স্পর্শে রুহি কিছুটা লজ্জিত হলেও সেভাবেই থাকে। বেমালুম অস্থিরতা সামলাতে খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকলেও নড়চড় করে না সে স্থান থেকে। ঋতিবের উষ্ণ স্পর্শে মুহূর্তটা স্থির হয়ে গেছে দুজনের জন্য। কিছুক্ষণ অন্তরঙ্গ সুলভ সময় কাটানোর পর রুহির চোখ খুলতে হঠাৎ আবার চোখ যায় পাখির ছানাদের দিকে। পাখির 3টে ছানাগুলোকে দেখে চোখ দুটো চকচক করে ওঠে তার। কিছু ভেবে ঠোঁটের কোণে মৃদু হাসি ফোটে। খানিক পরে উচ্ছ্বসিত হয়ে ঋতিবকে বলল, জানেন আমার না একটা ছোট্ট শখ আছে। না ঠিক শখ না, এটা তো আমার ড্রিম ছিল। ঋতিব তখনও রুহিতে ব্যস্ত। রুহির কথায় তার ধ্যান ভঙ্গ হলে রুহির হাত ধরে নরম তালুর উপর ঠোঁট ছুঁয়ে দিল বিনা দ্বন্দ্বে। এরপর আদুরে গলায় বলল, কি সেটা? তোমার আবদার, শখ বা ড্রিম, যেটাই বলো না কেন সব পূরণ করার দায়িত্ব আমার। এবার বলো কি চাই। রুহি আদুরে কথায় গলে গেল, কিন্তু মুখের ভাবটা কিছুটা গুরুতর ভঙ্গিতে রেখে বলতে শুরু করে, আচ্ছা শুনুন, আমি ছোটবেলা থেকে ভাবতাম আমার বিয়ে হলে আমার অনেকগুলো বেবি থাকবে। মানে একদম ঘর ভর্তি বেবি। ঘরের আনাচে কানাচে ছোট ছোট বাচ্চারা ঘুরবে, খেলবে, দৌড়াবে, উফ। আর আমি মাঝখানে বসে শুধু দেখব। আমার নিজের একটা টিম থাকবে, ভাবতে পারছেন? এক নিঃশ্বাসে এইসব উদ্ভট কথা বলে রুহি শ্বাস ফেলল। এদিকে ঋতিব রুহির এরূপ কথা শুনে হতবম্বের ন্যায় কিছুক্ষণ তাকে রইল রুহির দিকে। সে তো থমকে আছে। তার চোখ বিস্ময়ে বড় বড় আকার ধারণ করেছে। চোয়াল প্রায় খুলে পড়ার অবস্থায় এমন অদ্ভুত শখ শুনে ঋতিব মনে মনে আওড়ালো একবার, ঘর ভর্তি বাচ্চা, আনাচে কানাচে টিম। এটা কি কোনো নর্মাল মানুষজনের চিন্তাভাবনা হতে পারে, নাকি শুধু রুহি পারে এমন আজব অলৌকিক মাথামোটা চিন্তা করতে? অবশ্য রুহি তো এত কিছু ভেবে বলেইনি। কিন্তু রুহির দিকে তাকাতেই তার রাগ বা বিরক্তি সব উবে গেল। সে ডাগর ডাগর চোখ, সে গুরুতর ভঙ্গিতে বলা বাচ্চা সুলভ স্বপ্ন। অদ্ভুত হলেও বা কি, এমন মাথামোটা মেয়ের উপর কি আর রাগ করা যায়? এখন তো আর আগের মতো ঋতিব পারবে না রেগে যেতে। বাচ্চা বউটা যে তাকে নিজের সরলতায় বশীভূত করে ফেলেছে। দিশাকে আগের রাতেই রিহান জানিয়েছে ভিডিও কলে সব। তাছাড়া অর্পি কাপা গলায় ফোন করে জানিয়েছিল এই বিয়ের ব্যাপারে। বেশিক্ষণ কথা বলতে পারেনি মেয়েটা। এই খবর শোনার পর থেকে দিশার মাথা যেন ঠিকঠাক কাজ করছিল না। এত বড় ঘটনা, এত দ্রুত সব কিছু, আর সে কিছুই জানতো না। একদম শেষ মুহূর্তে তাকে বলা হয়েছে, যদিও সে তখন মালদ্বীপে ছিল সাহেবের সঙ্গে হানিমুনে। দেশে ফিরেই ঢেউয়ের মতো আছড়ে পড়ল এই খবর যে সীমান্ত জেলে আর আগামীকাল সন্ধ্যায় অর্পির বিয়ে। বিয়েটা নিয়ে দিশার কোনো সমস্যা নেই, কারণ সীমান্তকে তার কোনো কালই পছন্দ ছিল না। অর্পির অনুভূতির যথার্থ মূল্যায়ন করতে পারেনি সীমান্ত, দিশা দেখেছে। কিন্তু অর্পির মুখ চেয়ে কিছু বলতেও পারেনি। আর সীমান্তর ব্যাপারে সব শুনে দিশা এমনিই মুখ ফিরিয়ে নিয়েছে। কাল রাতে দিশার ঘুম হয়নি ঠিক করে। অর্পির জন্য মন কাঁদছে। তার মনের ভিতর জমে থাকা অস্বস্তিগুলো তাকে সকালেই টেনে তুলল ঘুম থেকে কোনো রকমে। হালকা নাস্তা সারতেই আবার বসে গেল অ্যাসাইনমেন্ট নিয়ে। কদিন পরে জমা দিতে হবে। ঘটনাবহুল জীবন তাকে অপেক্ষা করতে দেবে না। তাই ভাবলো যতটুকু পারে করে রাখুক।
এদিকে সাহেব তখনও ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। ঘুম ভেঙে উঠে প্রথমেই দেখে পাশে সোফায় টুকটুক করে কলম চলছে, খাতার পাতা উল্টাচ্ছে দিশা। তার বউয়ের মুখে চাপা অভিমান আর ক্লান্তির ছাপ স্পষ্ট। সে ফ্রেশ হয়ে এসে দুটো কফি বানায়, একটা দিশার সামনে ধরে নেয় আর একটা নিজের হাতে। তারপরই নরম গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে, মুখটা এমন গম্ভীর কেন? দিশা কফির মগ নিয়ে বিরক্তি সামলাতে না পেরে বলে ওঠে, আমার না খুব রাগ লাগছে সাহেব। এভাবে হুট করে কারোর বিয়ে কিভাবে ঠিক করে ফেলা হয়? অর্পিত মানসিকভাবে একদমই প্রস্তুত ছিল না। কেউ না জানলেও আমি জানি ওর যে অবস্থা তাতে। তাছাড়া বাড়ির লোকেদের এত তাড়াহুড়ো কিসের? ও কি পালিয়ে যাচ্ছে নাকি? আই এম জাস্ট স্পিচলেস। সাহেব দিশাকে বুঝালো, তাই এগিয়ে গিয়ে দিশার পাশে বসলো আর একটু শান্ত স্বরে বলে, বাড়ির লোকজন সিদ্ধান্ত নিয়েছে মানে ভেবেচিন্তে নিয়েছে। আর অর্পির ব্যাপারটা যেহেতু তোমার পরিবারের কেউ জানে না, তাই হয়তো ওরা সব স্বাভাবিকভাবেই নিচ্ছে। আমাদেরই বা এখানে বলার কি আছে বলো? দিশা দীর্ঘশ্বাস ফেলে। সাহেবের যুক্তি নিখুঁত হলেও মনকে কি আর এক লহমায় বোঝানো যায়? বোনটাকে নিয়ে প্রচুর চিন্তা হচ্ছে তার, আর বাড়ির লোকেদের ওপর একরাশ অভিমান তো আছেই। তাই দিশা মৃদু রাগী কণ্ঠে বলে, এত কিছু আমার থেকে গোপন রেখে এক মুহূর্তে সব ঠিক করেছে। বিয়ের আগের দিন ভাইয়ারা ফোন করে জানালো এখন নাকি আমাদের যেতে হবে। কেন? আমি কি কেউ হই নাকি তাদের? আমি গেলেই কি আর না গেলেই কি? বিয়ে দিয়ে দিক না তারা নিজেরাই, আমার কি প্রয়োজন? সাহেব বুঝে যায় দিশার অভিমান। দিশাকে ভোলাতে সে ফের কফির মগে চুমুক দিয়ে ঠাট্টা সুরে বলে, আচ্ছা রোজ, আমরা শালির বিয়েতে গিয়ে নাচবো না? তোমার কত প্ল্যান ছিল, তাহলে আজ এসব বলছো কেন? আমরা না গেলে কারা যাবে, কারা নাচবে বলো? দিশার মুখে তখন অভিমানের ছাপ লেগেছিল, কিন্তু সাহেবের রসিকতায় এক মুহূর্তে হেসে ফেলল আর বলে, তুমি নেছো, আমি দেখবো। আচ্ছা যাই হোক, তুমি কি অফিসে যাবে না আজ? সাহেব মাথা নাড়ে আর বলে, যাব একটু পর। এই বলে সে আলতো হেসে রেডি হতে চলে যায়। একটা গোসল দিয়ে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরোবে এখন। এদিকে দিশা কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। কফির গরম ধোয়া আর আঙুল ছুঁয়ে যায় তার, কিন্তু তার মন ভাবতে থাকে অর্পির জন্য। দ্রুত ঠিক হয়ে যাওয়া একটা বিয়েতে মেয়েটার ভেতর জমে থাকা অস্বস্তি নিয়ে অভ্যন্তরীণ যন্ত্রণা, মানসিক আঘাত সব মিলিয়ে মেয়েটা ভেঙে গেছে একদম। এখন সব কিছু সামলে উঠতে পারলেই হয়। মেয়েটা সুখী হোক, এটাই একমাত্র চাওয়া দিশার। সাহেব রেডি হয়ে বেরোনোর সময় মনে পড়ে দিশাকে গুড বাই কিস দিতে ভুলে গেছে। তাই দরজা পেরিয়ে গেলেও আবার ফিরে এসে তাকাতেই থমকে গেল। দিশা তখনও সোফায় বসে খাতা কলমের মাঝে ডুবে আছে। সমানে লিখে চলেছে খসখসে খাতায় ব্যস্ত ভঙ্গিতে। খাতার লেখার মাঝে থেমে ভুরু দুটো সামান্য কুঁচকে আছে। ঠোঁট কামড়ানো মনোযোগ এতটাই গাঢ় যে চারপাশের কোনো কিছুতেই তার কোনো মনোযোগ নেই। এই যে সাহেব আবার চলে এসেছে, এটাও সে ধরতে পারেনি। সাহেবের ঠোঁটে হালকা হাসি খেলে যায়। এই মেয়েটাকে দেখলে তার অদ্ভুত লাগে। যতই নিজেকে স্ট্রং দেখাক, একটা বাচ্চা সুলভ মনও আছে তার, যেটা লুকায়িত সুপ্ত, যা দিশা দেখাতে চায় না কাউকে। কিছুদিন নীরবে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে দিশাকে। জানালার পাশে বসা দিশার মাথায় পাশে সকালের আলো পড়ে ঝলমল করছে। সে টের পায় না, কিন্তু সাহেবের চোখে তখন নিজের এক আলাদা পৃথিবী দিশাকে জুড়ে। আজ একটা ভিন্ন পরিকল্পনা আছে সাহেবের। মাত্র একটুখানি আদর দিয়ে অফিসের দিকে রওনা হওয়ার পরিকল্পনা ছিল। একটা ছোট্ট চুমু, উষ্ণ আর নরম, যা দিয়ে সারাটা দিন দিশার ঠোঁটে নিজের উপস্থিতি রেখে যাবে। এটা সাহেব প্রতিদিনই করে। এইসব ভাবতে ভাবতে সাহেব ধীরে ধীরে কাছে এগিয়ে আসে দিশার কাছে, শব্দহীন বাতাসের বেগে। দিশার পাশে বসে কাঁধের উপরে সে ঝুঁকে পড়ে। দিশা হকচকিয়ে যায় সাহেবের এমন কাজে। এভাবে হঠাৎ ফিরে আসায় তাই পেছন দিকে একটু সরে আসতে নিলে সাহেব দিশার কোমর পেঁচে নিজের দিকে টেনে নেয়। এরপর এক লহমায় দিশার সিল্কি চুলে গলার কাছটায় মুখ গুজে শ্বাস নিচ্ছে মোহগ্রস্তের ন্যায়। এক মোলায়েম মিষ্টি ভ্যানিলার মতো স্মেল এসে ঠেকছে সাহেবের নাসারন্ধ্রে। একটা নেশাময় ঘ্রাণ যেন। না জানি দিশা কি দেয় চুলে, সাহেবের তো নেশা ধরে যায়। এইদিকে দিশা এরূপ বেপরোয়া অসংযত স্পর্শে কুকড়ে গিয়ে সাহেবের শার্টের কলার খামছে ধরে আসছে। সাহেবের ঘাড়ে দিশার নখ গাঁথলেও
সাহেব নির্লিপ্ত থাকে। হঠাৎ হঠাৎ সাহেবের এমন কাজকর্মে অবাক হয় না দিশা, কারণ এমন হুটহাট স্পর্শে নিজেকে মানিয়ে নিয়েছে সে। ক্রমশ শ্বাস ভারী হয়ে উঠছিল, হৃৎস্পন্দন দ্রুত উঠে অনুভব করতে থাকে দুজনকে। সাহেব দিশার গলায় মুখ গুজে চুমু দিতে থাকা অবস্থায় নরম খেয়ালি স্বরে ফিসফিস করে বলে, এসব কি হচ্ছে রোজ? দিশা এমনিতেই লাজুকতার ভারে নুয়েছিল। কাছাকাছি আসার সময়গুলোতে সে শক্ত থাকতে পারে না, নরম কোমল রূপে ধরা দেয় স্বামীর কাছে। ধ্যান ভাঙে সাহেবের পুরুষালী হাসকি ভয়ে শুনে, অসহ্য স্পর্শের মাঝেও তুতলিয়ে বলে, কোনটা? সাহেব গলা থেকে মুখ তুলে দিশার চোখের দিকে তাকায়। একদম কাছ থেকে এমন গভীর দৃষ্টি যে এড়িয়ে থাকা অসম্ভব। তার কণ্ঠে মেকি অভিমান আর রসবোধের মিশ্রণ। হোয়াই ইজ ইয়োর অ্যাটেনশন অন দ্য নোটবুক অ্যান্ড পেন ইন্টারেস্ট অফ মি? আই এম ফিলিং সো জেলাস। দিশা এক মুহূর্তের জন্য চমকে তাকিয়ে থাকে, তারপর বিস্মিত গলায় বলে, পাগল হয়ে গেছো নাকি? এসবে হিংসে করছো? সাহেব হাসল না, বরং চোখ আরও গভীর হয়ে উঠল। মুখোমুখি হয়ে গম্ভীর ভঙ্গিতে বলে, তো করবো না? এতটা মনোযোগ কোনোদিন কি আমার ওপর দিয়েছ? আমার কাছে আসলে তো দূর দূর করো, নিজে থেকে কখনো কাছে এসেছ? দিশা মেকি বিরক্ত হয়ে সাহেবের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এখন সাহেবকে সায় দেয়া যাবে না মোটেও, তাহলে তার কপালেই দুঃখ আছে। আর সাহেব তাকে দোষ দিচ্ছে। সে যেন কত ভদ্র। সাহেবের এসব হেয়ালি কথায় পাত্তা না দিয়ে চুল এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে গেছে দেখে নিজেকে ঠিক করতে করতে বলল, এই তুমি অফিস যাও তো, বাসায় থাকলেই তোমার শুধুই পায়। শেষ শব্দটা বলতে গিয়ে লজ্জায় থেমে যায় সে। আর সাহেব সে সুযোগ বুঝে হেসে ওঠে শব্দ করে, আর হাসির ফাঁকে নিষ্পাপ মুখ করে বলে, পাবি তো, তুমি তো কাছে আসতে কনভিন্স করো আমাকে। দিশা বিস্ময়ে বলে, কি আমি? সাহেব হঠাৎ দিশার মুখখানা দু হাতের আজলায় নিয়ে বলল, আসো রোজ, একটা চুমু দেই, এরপর চলে যাবো অফিসে, পাক্কা প্রমিস, আর জ্বালাবো না। দিশার সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে পাশ থেকে সরে যায় সাহেবের। দিশা আবার লিখতে বসে পড়ে, তাই মুখ গম্ভীর করে বলল, সরো, এখন এসবের মুডে নেই আমি, আমার অনেক লেখা বাকি আছে এখনও। সাহেব এমন প্রত্যাখ্যান গুনতায় ধরল না, নিজের কবজির ঘড়িটার একবার তাকালো। সময়ের কাটা দেখে ভেবে নিল আজ অফিসে একটু দেরি করে যাবে সে। আপাতত বউকে একটু ভালোবাসা যাক। পর মুহূর্তে একটুখানি দুষ্ট হাসি খেলা করলো তার ঠোঁটে। বাম হাত দিয়ে পরনের টাই একটু ঢিলে করতে করতে সোফা থেকে উঠে দাঁড়িয়ে যায়। এরপর এগিয়ে এলো দিশার দিকে। দিশার হাতটা ধরে আলতো টান দেয়। প্রথমে মেয়েটা বাধা দিল, পর মুহূর্তে সাহেবের বুকে এসে থেমে যায়। তারপর কোনোরূপ সতর্কবার্তা ছাড়াই সাহেব দিশাকে তুলে নিল পাজো কোলে। দিশা হতভম্ব হয়ে সাহেবের গলা জড়িয়ে নেয়। আগ বাড়িয়ে কিছু বলতে নিলে সাহেব আলতো করে ঠোঁটে চুমু দিয়ে চুপ করিয়ে দেয় তাকে। এরপর দিশাকে নিয়ে নরম সাদা গদির দিকে এগোতে এগোতে গভীর উষ্ণ আদরের তাড়নায় বলল, একটা চুমুই তো চাইলাম রোজ, তাও মানা করলে? এর জন্য আজ একটু বেশি ভালোবাসাবাসি হবে ওকে? তুমি তোমার পড়াশোনা থেকে 2 ঘন্টা আমায় দাও, আর আমিও আমার অফিস টাইম থেকে 2 ঘন্টা তোমায় দেই। হয়ে গেল না 2 দিয়ে 4? সন্ধ্যার আলো একটু একটু করে যখন নেমে আসছিল ধরণীতে, চৌধুরী বাড়িটা সেজে উঠেছিল অমায়িক সৌন্দর্যে। বিয়েবাড়ি সাজানোর জন্য যদিও সময় কম ছিল, তবে এতটুকু সময়ও বাড়িটা সুশোভিত রূপ ধারণ করেছে। গেটের সামনে রাখা হয়েছে বিশাল ফুলের খিলান, সাদা রজনীগন্ধা, অর্কিড, গোলাপি, জারবেরা ও টিউলিপ মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব রঙিন সেতু। বাড়ির সদরে প্রবেশ করতেই দুপাশে লম্বা করে সাজানো ছোট ছোট রঙিন ফেয়ারি লাইটের সারি। এছাড়াও মিরর লাইট অন্যরকম মোহনীয় আলো ছড়াচ্ছে। আলো পড়ে উঠোন জুড়ে তৈরি হচ্ছে নরম ছায়ার আঁকিবুকি। বাড়ির দেয়ালে ঝোলানো রঙিন আলোকসজ্জা দূর থেকেই চোখে লাগছে। লাল, নীল, সোনালি, সবুজ আলো মিলেমিশে বাড়িটাকে দিয়েছে এক উৎসব মুখর আভা। যে আলোগুলো বারান্দার রেলিং ধরে নেমে এসেছে, ওগুলো দেখে মনে হয় নিচে ঝরে পড়ছে তারার বাহার।
বাতাসে দোল খেতে থাকা ফুলের ডালগুলোর ফাঁকে ফাঁকে ল্যাগ্যান্ড লাইটের আলো জ্বলে ওঠে। এক একটা বাল্ব যেন নিজস্ব আলো নিয়ে ফুটে ওঠা নরম এক ফুলের মতো। উঠোনের মাঝে বিছানো হয়েছে অসংখ্য তাজা ফুলের পাপড়ি। গোলাপ, গন্ধরাজ আর জুঁইয়ের পাপড়ি মিশে তৈরি করেছে এক সুবাসিত পথ। চেয়ার টেবিলগুলোর সাজও চোখে পড়ার মতো রঙিন কাপড়ের ওপর সোনালি বর্ডার। মাঝখানে ছোট্ট কাচের ফুলদানিতে রাখা বেবি ব্রেথ আর গোলাপের টুকরো ফুল। এত ছোট সাজ, তবু এত শৌখিন যে তাকালে মনে হয় কি চমৎকার ও দৃষ্টিনন্দন সাজসজ্জা। বাড়ির ভেতর ঝুলানো আছে নরম সাদা পর্দা, যার উপর আলো পড়তেই তার রূপ নেয় হালকা ধোয়ার মতো স্বপ্নীল সৌন্দর্যে। আর মঞ্চটা সাজানো হয়েছে রাজকীয়ভাবে। ব্যাকড্রপে সোনালি কাপড়ের ওপর গাঢ় মেরুন ফুলের ডিজাইন। সামনে রাখা দুটি শ্বেত পাথরের মতো সাদা চেয়ার, যেটা বরকনের জন্য সাজানো আসন। উপরে ঝুলছে ছোট ছোট ক্রিস্টাল ঝাড়বাতি। আলো পড়তেই যেন প্রতিটা ক্রিস্টাল থেকে ঝরে পড়ছে ছড়ানো ক্ষুদ্র আলো। এছাড়াও বাড়ির ছাদ সংলগ্ন দেয়ালে ঝুলছে ক্রিস্টাল স্যান্ডেলিয়ার, যার আলো অপূর্ব সৌন্দর্যে ঝলসে দিচ্ছে চারপাশ। এই সকল সাজের ক্রেডিট ইভেন্ট ম্যানেজার ও ওয়েডিং প্ল্যানারদের। তারা সব কাজ নিখুঁতভাবে করেছে। বলতেই হবে চৌধুরী বাড়ির লোকেরা কোনো কমতি রাখেনি বাড়ির ছোট মেয়ের বিয়েতে। সব মিলিয়ে বিয়েবাড়ির সাজটা আজ অভূতপূর্ব আলো ফুল আর বহু সাজের বাহারে মিলেমিশে তৈরি করেছে এক নিখুঁত মোহময় সন্ধ্যা, যেখানে প্রতিটি কোণ প্রকাশ করছে শুভ দিনের উত্তাল আনন্দ। দিশা আর সাহেব দুজনেই উপস্থিত হয়েছে বিকেলে। সাহেব স্বভাবসুলভ মর্যাদার সাথে বাড়ির বড়দের মধ্যে আছে, আর দিশা এসে চলে গেছে অর্পির কাছে, এক মুহূর্ত দেরি করেনি। অর্পিকে এখন ব্রাইডাল লুকে সাজানো হচ্ছে, যদিও অর্পির এতে বিশেষ হেলদোল নেই। ঘরের আয়নার সামনে চেয়ারে বসে আছে নিস্তেজ নিষ্প্রভ হয়ে। তিনজন মেয়ে পালা করে সাজিয়ে যাচ্ছে অর্পিকে। অর্পির কপালে সাদা স্টোনের টিকলি, হাতে সোনার বালার পাশাপাশি গজরের চুড়ি যা লাল আর সোনালি রঙের, কানে ভারী ও ঝলমলে ঝুমকো পরা, গলার স্টোন স্ট্যাডেড নেকলেসের সাথে মিল রেখে, নাকের ছোট্ট নথ, হাতে পড়া আংটি, মুখে মানানসই প্রসাধনী সবই একসাথে মিশে আর ব্রাইডাল লুককে সম্পূর্ণ করে। তার চুলগুলোকে মাঝে সিথি করলো, লবান বেঁধে স্টাইলে সাজানো হয়েছে। মাথার পেছনে রাখা হালকা স্লিকের জাদু স্বচ্ছ পাতলা দোপাট্টার মতো তার সৌন্দর্যকে আরও বাড়িয়েছে। আজ একদম নিখুঁত সৌন্দর্যে সজ্জিত অর্পির পরনে উজ্জ্বল লাল সোনালি শাড়ি, সূক্ষ্ম সিল্কের আঁচল হালকা ঝলক ছড়াচ্ছে। শাড়ির বর্ডার ও আঁচলে জটিল সোনালি সূচিকর্ম ও রত্ন জড়িত নকশা, প্রতিটি মোড়কে আলোর ঝিলিক। শাড়ির ফ্লোরও নিচে নিচে ধীরে ধীরে নিচের দিকে পড়ছে। আঁচলের প্রান্ত হালকা হচ্ছে বেনারসি আর জারদোসি জড়ানো, যা শাড়িকে আরও রঙিন ও রাজকীয় দেখাচ্ছে। শান্ত কিন্তু সাধারণ কিন্তু নিখুঁত ফিটেড ব্লাউজ হাত ও গলার রেখাকে সুন্দরভাবে আলোকিত করছে। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে সোনালি ও লাল মণির ছোট ছোট নকশা শাড়িতে ছড়িয়ে আছে, যা পুরো পোশাককে একটি চমৎকার রূপ দিয়েছে। দিশা বিছানার এক কোণে বসে শুধু অর্পিকেই দেখছে। পাশে বসে অর্পির বান্ধবীরা নিজেদের মধ্যে হাসাহাসি গল্পে ব্যস্ত। পার্লারের মেয়েরা সব সাজগোজ সম্পূর্ণ করে চলে যাওয়ার পরও ঘরটা যেন তার উচ্ছ্বাস থামাতে পারে না। দিশা অর্পির সামনে এসে ধীরে ধীরে মুখে হালকা হাসি দিয়ে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, আজ তোকে দেখে চোখ আটকেই যাচ্ছে, সত্যি সুন্দর লাগছে। অর্পি মলিন হাসে, প্রাণহীন হাসি, কিন্তু কোনো প্রত্যুত্তর আসে না তার তরফ থেকে। তবে বেশিক্ষণ নীরবতা ধরে রাখতে পারল না। অর্পির বান্ধবীরা ঘিরে ধরল তাকে চারপাশ থেকে। অর্পির ঘনিষ্ঠ দুজন বান্ধবী আজ এসেছে, মারিয়া ও সুমি। মারিয়ার পরনে পিচ গোলাপি শাড়ি এবং সানগ্লাস চোখে পড়া, আর সুমি পরছে হালকা সিলভার সাদা রঙের আনারকলি ড্রেস। অর্পির ঘুমটা ঠিক করে দিয়ে মারিয়া হালকা কণ্ঠে বুকে হাত রেখে বলল, বান্ধবীরে, তোকে দেখে আর জিজু ফিট খেয়ে যাবে শিওর। অর্পি ঠোঁট দুটো চেপে ঋণ ঋণে স্বরে বলল, বাজে বকা বন্ধ কর, আমি অতি ফালতু কথা।
পেছন থেকে সুমি তেতে উঠলো, বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাদের ফালতুই লাগবে, জামাই পেয়ে ভুলে যাবে আমাদের। জানা কথাই। অর্পি দীর্ঘশ্বাস ফেলে, জানে এই নির্লজ্জ মেয়েদের সঙ্গে কথায় নামা মানেই বেকার সময় নষ্ট। তাই সে চুপচাপ বিছানার এক কোণে বসে গেল, কিন্তু শান্তি নেই সেথায়। সকলে আবার ঘিরে ধরল তাকে। দিশা কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আচ্ছা অর্পি, একটা কথা বল। মারিয়া নিচু হয়ে বলল, তোর বাড়ির লোক আর কাউকে পেল না, শেষমেশ পুলিশের সাথে বিয়ে দিচ্ছে কেন? দিশা শুনতে পেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন কেন, পুলিশে কি সমস্যা? মারিয়া বিজ্ঞদের মতো গম্ভীর মুখে বলল, না আপু, সমস্যা নেই, যদিও পুলিশটা হেব্বি দেখতে, তবে কথা হলো পুলিশরা সারাদিন মারপিট করে আর দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকে, এরা রোম্যান্স করবে কখন? এই শুনে অর্পি বাদে সবাই হো হো করে হেসে উঠল। সুমিও মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, সত্যি তো ব্যাপারটা চিন্তার। তাহলে কি হবে, আমাদের অর্পির রোমান্স সিন থাকবে নাকি? অর্পি চোখ রাঙিয়ে ঠোঁট চেপে বলল, মাফ কর বোন, চুপ কর, এত গবেষণা করতে হবে না, মাথা ধরিয়ে দিচ্ছিস। এখন তো এমনই করবি, আমাদের তো ভালো লাগবেই না, বিয়ের পর তো ঠিকই স্বামীরটা। মারিয়ার কিছু বলার আগেই দিশা তার মুখ চেপে ধরল। অর্পি তাকে রইল বিস্ময় ও প্রত্যাশার চোখে। কি বলতে যাচ্ছিল এই মেয়ে? কি নির্লজ্জ হয়েছে এরা, সি সি সি। দিশা হতাশ গলায় বলে, ওরে বোন, আর বলো না কিছু, এইটা তোমার মুখ না রাইফেল, এই বয়সে এত পেকে গেছো তোমরা। সুমি পেট চেপে হাসতে হাসতে বলল, হয়েছে হয়েছে, আর বলিস না কিছু। মারিয়া, বড় আপুর সামনে মান সম্মান সব খেয়ে দিচ্ছিস। মারিয়া নিজে হেসে ফেলল বাকিদের সাথে। অর্পি শুধু বিছানার এক কোণে চুপচাপ বসে রইল নির্লিপ্তভাবে। এভাবে তার চারপাশের জীবন্ত কোলাহল থাকলো, সে নীরব। আপাতত চঞ্চল সেই অর্পি আর নেই, আর কখনো তেমন হতে পারবে কিনা জানাও নেই। আসসালামু আলাইকুম। এই গল্পের আর একটা পার্ট আছে। আপনাদের এখন পর্যন্ত এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লেগেছে। নতুন গল্প এই গল্পটা শেষ হওয়ার পরেই আসবে, তো প্লিজ কেউ ভুল বুঝবেন না এবং আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ভালো থাকবেন। বৈশাখের শুভেচ্ছা।